আজকের ভারতের দিকে একবার তাকান। ভারত পরমাণু শক্তিতে সেরাদের কাতারে এসেছে, চাঁদে রকেট পাঠাচ্ছে, গুগল মাইক্রোসফটের সিইও জন্ম দিচ্ছে। ভারতে কখনো সেনা অভ্যুত্থান হয় না, ভারতে কখনো গণ অভ্যুত্থানও হয় না। এবার ৮০ বছর পেছনে ফিরে যান। ভারত তখন সদ্য ভূমিষ্ঠ রাষ্ট্র। ভারতের রিজার্ভ ছিল শূন্য, মানুষ ছিল অনাহারী, ছিল আরও হাজারটা সমস্যা। কারণ ব্রিটিশরা ২০০ বছর ধরে ইচ্ছামতো লুটেছে। সে বিধ্বস্ত ভারত থেকে আজকের স্বনির্ভর ভাত কোনো জাদু বলে কিন্তু হয়নি। এর পেছনে যে মানুষটা তার মেধা ও শ্রমের শতভাগ নিংড়ে দিয়েছেন, তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ইমারত যত বড়, তার ভিত তত শক্ত হতে হয়। নেহেরু ছিলেন ভারতের সেই শক্ত ভিত। তিনি কেন ভারতের জন্য অপরিহার্য ছিলেন এবং তার নেওয়া সাহসী সিদ্ধান্তগুলো কিভাবে ভারতকে বদলে দিয়েছিল, ক্যাপসুলের এই পর্বে সেসব আলোচনা করব। জওহরলাল নেহেরু যেন ভবিষ্যৎ দেখতে পেতেন, মানে তিনি সময়ের চেয়ে এগিয়ে ছিলেন। ১৯৪৭ সালে তিনি যখন ভারতের প্রধানমন্ত্রী হন, তখন তার সামনে সবচেয়ে বড় বাধা ছিল মানুষের ভেতরে থাকা কুসংস্কার, অশিক্ষা এবং ধর্মের নামে ভেদাভেদ। নেহেরু ছিলেন এমন একজন নেতা যিনি বিশ্বাস করতেন কেবল আবেগ বা ধর্ম দিয়ে দেশ চালানো যায় না, দেশ চালাতে হয় যুক্তি আর বিজ্ঞান দিয়ে। তিনি ভারতের দায়িত্ব নেওয়ার পর নিজের বেতনটাও ঠিকঠাক নিতেন না। এর কারণ ছিল সেই টাকা যাতে দেশের উন্নয়নে কাজে লাগে। নিজের আধুনিক এবং উদার মানসিকতা থেকে তিনি ভারতের জন্য এমন সব প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখেছিলেন যা এখন ভারতকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছে। তার আধুনিক চিন্তাই পরবর্তীকালে ভারতের শিক্ষা ব্যবস্থার মোড় ঘুরিয়ে দিয়েছিল। নেহেরুর এই আধুনিক দৃষ্টিভঙ্গির প্রথম পদক্ষেপ ছিল শিক্ষা। তিনি মনে করতেন বিজ্ঞান এবং উন্নত প্রযুক্তি ছাড়া কোনো দেশ কোনো দিনও উন্নতি করতে পারে না। যখন ভারতের অধিকাংশ মানুষ অক্ষর জ্ঞানহীন ছিল, তখন তিনি বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ার কথা ভেবেছিলেন। ১৯৫১ সালে তিনি ভারতের খড়গপুরে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি প্রতিষ্ঠা করেন। আইআইটি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ইঞ্জিনিয়ারিং বা কারিগরি বিষয়ে বিশ্বের সেরা সব শিক্ষার্থীরা পড়ে। বর্তমানে গুগল বা মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানির প্রধানরা যারা ভারত থেকে গেছেন, তারা মূলত এই আইআইটি এর ফসল। নেহেরু শুধু বড়দের উচ্চশিক্ষা নয়, শিশুদের প্রাথমিক শিক্ষার উপরেও সমান জোর দিয়েছিলেন। তিনি শিশুদের খুব ভালোবাসতেন, তাই শিশুরাও তাকে ভালোবেসে চাচা নেহেরু বলত। শিশুদের পড়াশোনা ও স্বাস্থ্যের জন্য তিনি সারা ভারতে প্রাথমিক শিক্ষার একটি শক্ত ভিত গড়ে তোলেন। প্রাথমিক শিক্ষার এই ভিত্তিটাই ভারতকে একটি দক্ষ জাতি হিসেবে গড়ে তোলার প্রথম ধাপ ছিল। আর শিক্ষিত জনশক্তি পরবর্তীকালে ভারতের চেহারা বদলে দিয়েছিল। শিক্ষার মাধ্যমে দক্ষ জনবল তৈরির পর নেহেরুর নজর ছিল ভারতের অর্থনীতির উপর। তিনি বুঝতে পেরেছিলেন শুধু লাঙল জোয়াল আর কৃষিকাজ দিয়ে একটি বিশাল দেশের কোটি কোটি মানুষের অভাব দূর করা সম্ভব নয়। তাই তিনি বড় বড় কলকারখানা করার উপর জোর দেন। তিনি এই বিশাল বাঁধ এবং কারখানাগুলোকে বলতেন আধুনিক ভারতের মন্দির। নেহেরুর আমলেই ভাকরা, নাঙ্গাল এবং হীরাকুদ বাঁধের মতো বিশাল সব প্রজেক্টের কাজ শুরু হয়। এই বাঁধগুলো তৈরির পেছনে নেহেরুর এক চমৎকার যুক্তি ছিল। এই প্রজেক্টগুলো মূলত দুটি কাজ করত। প্রথমত, এগুলো থেকে প্রচুর বিদ্যুৎ উৎপাদন হতো, যা দিয়ে কলকারখানা চলত। দ্বিতীয়ত, এগুলো থেকে কৃষি জমিতে সেচের পানির ব্যবস্থাও করা হতো, যাতে বৃষ্টির অভাব হলেও ফসল ফলে। এর পাশাপাশি তিনি ভারতের ভিলাই, দুর্গাপুর এবং রাউরকেল্লায় বিশাল বিশাল ইস্পাত বা স্টিল কারখানা তৈরি করেন। এই কারখানাগুলো থেকেই ভারত নিজের দেশের রেলের চাকা, অত্যাধুনিক যন্ত্র এবং ঘর তৈরির লোহা পেতে শুরু করে। আগে যা বিদেশ থেকে আনা হতো তা ভারত নিজেই তৈরি করতে শেখে। এই শিল্পায়নই ভারতকে পরনির্ভরশীলতা থেকে মুক্তির পথ দেখিয়েছিল এবং বিজ্ঞানের এই জয়যাত্রা নেহেরুকে মহাকাশ জয়ের স্বপ্ন দেখতে সাহস দিয়েছিল। শিল্প ও শিক্ষার এ যোগসূত্র নেহেরুকে আরও বড় এক স্বপ্নের দিকে নিয়ে যায়। সেটি হল পরমাণু শক্তি এবং মহাকাশ গবেষণা। যখন ভারতের মানুষের মৌলিক চাহিদা মেটানোই কঠিন ছিল, তখন নেহেরু এবং বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা মিলে পারমাণবিক শক্তি কমিশন গঠন করেন। হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতের পরমাণু বিজ্ঞানের জনক, যার উপর নেহেরু অগাধ ভরসা করতেন। নেহেরু জানতেন যে ভবিষ্যতে বিশ্বের জ্বালানি বা শক্তির জন্য কেবল কয়লার উপর নির্ভর করলে চলবে না। একইভাবে বিক্রম সারাভাইয়ের মতো মেধাবী বিজ্ঞানীদের সাথে নিয়ে তিনি ভারতের মহাকাশ গবেষণার প্রাথমিক ধাপটি শুরু করেন। এখন সবাই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে চেনে। এই সংস্থার শুরুটাও হয়েছিল নেহেরুর হাত ধরেই। মহাকাশ গবেষণা কেবল বিলাসিতা নয়, এটা আগামী বিশ্বের বাস্তবতা। এটা নেহেরু বুঝতে পেরেছিলেন সেকালে। তিনি জানতেন উন্নত প্রযুক্তিতে সমৃদ্ধ না হলে ভারত বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাতারে দাঁড়াতে পারবে না।
তার এই সাহসিকতাপূর্ণ সিদ্ধান্তই এখন ভারতকে চাঁদে বা মঙ্গলে রকেট পাঠানোর শক্তি যোগাচ্ছে। জওহরলাল নেহেরু বিজ্ঞানকে শুধু ল্যাবরেটরির ভেতরে রাখেননি, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। আর এই প্রযুক্তিগত উন্নতির জন্য প্রয়োজন ছিল একটি শক্তিশালী রাজনৈতিক ব্যবস্থা। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর একটি। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা এতটাই শক্তিশালী যে এতগুলো বছরেও সেখানে কোনো গণঅভ্যুত্থান হয়নি। এই ব্যবস্থাও নেহেরু তৈরি করে দিয়েছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশ এগিয়ে গেলেও নেহেরু এও জানতেন যে সাধারণ মানুষের অংশ ছাড়া কোনো দেশ দীর্ঘস্থায়ীভাবে এগোতে পারে না। তাই তিনি ভারতে একটি শক্ত গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলেন। 1951-52 সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন ছিল এক বিশাল পরীক্ষা। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নেহেরু তখন ভারতের প্রতিটি কোণায় গিয়ে মানুষকে ভোটের গুরুত্ব বুঝিয়েছিলেন। তিনি সংসদ বা পার্লামেন্টকে সম্মান করতেন, তাই বিরোধী দলের নেতারা যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা অটল বিহারী বাজপেয়ীর মতো সেকালের নেতাদের সমালোচনাও তিনি মন দিয়ে শুনতেন। তিনি নিশ্চিত করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী হবেন জনগণের কাছে দায়বদ্ধ, কোনো একচ্ছত্র শাসক নয়। এই রাজনৈতিক স্থিতিশীলতায় পরবর্তী ভারতের অর্থনীতির চাকাকে সচল রাখতে এবং সব ধর্মের মানুষকে একসাথে রাখতে সাহায্য করেছে। মানুষকে একসাথে রাখতে কাজ করেছে আরও কিছু বিষয়। তার মধ্যে অন্যতম হল ধর্মনিরপেক্ষতা। ভারত একটি বৈচিত্র্যময় দেশ। সে দেশের শত শত ভাষা আর বিভিন্ন ধর্ম রয়েছে। তাদের এক সুতোয় বাঁধার জন্য নেহেরুর সবচেয়ে বড় হাতিয়ার ছিল ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে হল রাষ্ট্র সব ধর্মকে সমান চোখে দেখবে। দেশভাগের দাঙ্গার পর ভারতকে একটি নির্দিষ্ট ধর্মের রাষ্ট্রে পরিণত করার প্রচুর চাপ থাকলেও নেহেরু তা হতে দেননি। তিনি বিশ্বাস করতেন ভারত কেবল হিন্দুদের নয়, ভারত হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবার। শুধু তাই নয়, নেহেরু ভারতীয় সমাজের পুরনো এবং কুসংস্কারাচ্ছন্ন নিয়মগুলো দূর করতে অনেক বড় লড়াই করেছেন। ডক্টর বি.আর. আম্বেদকরের সাথে মিলে তিনি হিন্দু কোড বিল পাশ করান। এই বিলটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে প্রথমবার ভারতের হিন্দু নারীরা বাবার সম্পত্তিতে আইনি অধিকার পান এবং বিবাহ বিচ্ছেদের সুযোগ লাভ করেন। সেই সময়কার রক্ষণশীল সমাজ এর খুব বিরোধিতা করেছিল, কিন্তু নেহেরু নিজের ভাবনায় অটল ছিলেন। তিনি মনে করতেন অর্ধেক জনসংখ্যাকে ঘরে বন্দী রেখে দেশ এগোতে পারবে না। তার এই আধুনিক সামাজিক চিন্তা ভারতকে একটি উন্নত সমাজের দিকে নিয়ে গিয়েছিল এবং বিশ্বমঞ্চেও ভারতের মর্যাদা বাড়িয়েছিল। নেহেরু যখন ভারতের প্রধানমন্ত্রী, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এবং পৃথিবী ছিল দুই ভাগে বিভক্ত। এক ভাগে ছিল আমেরিকা এবং অন্য ভাগে সোভিয়েত ইউনিয়ন। সবাই ভারতকে তাদের দলে টানার চেষ্টা করেছিল, কিন্তু নেহেরু ছিলেন খুবই বিচক্ষণ। তিনি জানতেন কোনো এক বড় দলে যোগ দিলে ভারত তার নিজস্ব স্বাধীনতা হারাবে এবং আবার বিদেশের হাতের পুতুল হয়ে পড়বে। তার চাওয়া ছিল ভারত হবে স্বাধীন চেতনার একটি দেশ। তাই তিনি গড়ে তোলেন জোট নিরপেক্ষ আন্দোলন বা NAM বা নাম। এটি ছিল এমন একটি নীতি যেখানে ভারত কোনো সামরিক জোটে না গিয়ে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং নিজের দেশের উন্নয়নকে অগ্রাধিকার দেবে। তার এই পঞ্চশীল নীতি বা 5টি শান্তির আদর্শ এখনও আন্তর্জাতিক রাজনীতিতে উদাহরণ হিসেবে দেখা হয়। নেহেরু ভারতকে আন্তর্জাতিক মহলে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে ভারত তখন সারা বিশ্বের অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর নেতা হিসেবে আবির্ভূত হয়েছিল। এই সফল পররাষ্ট্র নীতির কারণেই তিনি শুধু ভারতের প্রধানমন্ত্রী নন, বরং একজন বিশ্বনেতা হিসেবে পরিচিতি পান। আর এই পরিচিতিটাই তাকে ভারতের সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তোলে। নেহেরু ধনী পরিবারে জন্মালেও মহাত্মা গান্ধীর আদর্শে তিনি মাটির মানুষের নেতা হয়ে উঠেছিলেন। তিনি মোট 9 বার জেলে গিয়েছিলেন এবং দীর্ঘ প্রায় 9 বছর কারাগারে কাটিয়েছেন। এই জেল জীবন তাকে সাধারণ মানুষের অভাব, অভিযোগ এবং ভারতের মাটির গন্ধ বুঝতে সাহায্য করেছিল। তিনি যখন গ্রামের মানুষের সাথে কথা বলতেন, তখন তাদের নিজের পরিবারের মতো মনে করতেন। তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিতেন, তখন কোনো নেতার মতো করে হুকুম দিতেন না, বরং একজন শিক্ষকের মতো মানুষকে নীতি আদর্শ বোঝাতেন। তার সততা এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার যে জেদ ছিল, সেটা সাধারণ মানুষের মনে তাকে জায়গা করে দিয়েছিল। মানুষের এই ভালোবাসায় তাকে 17 বছর একটানা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছিল। অবশ্য জওহরলাল নেহেরুর এই দীর্ঘ যাত্রায় কিছু কঠিন সময় এসেছিল। বিশেষ করে 1962 সালের ভারত-চীন যুদ্ধ তাকে মানসিকভাবে খুব ভেঙে দিয়েছিল। তিনি চীনকে বিশ্বাস করেছিলেন এবং হিন্দি চিনি ভাই ভাই স্লোগান দিয়েছিলেন। চীনের হঠাৎ আক্রমণের জন্য ভারত একেবারেই প্রস্তুত ছিল না। চীনের কাছে সেই পরাজয় নেহেরুর স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলেছিল। এছাড়া কাশ্মীর ইস্যু নিয়ে এখনও অনেক আলোচনা ও বিতর্ক হয়, কিন্তু এসব ব্যর্থতা বা সমালোচনা ছাপিয়ে তার তৈরি করা এই ভিত্তিগুলো আজও ভারতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 1964 সালের 27শে মে ভারতের এই মহান স্থপতির জীবন অবসান ঘটে। তিনি চেয়েছিলেন তার অন্ত্যেষ্টিক্রিয়ার পর ছাইগুলো যেন ভারতের আকাশ থেকে হেলিকপ্টারে করে প্রতিটি ক্ষেতে এবং খামারে ছড়িয়ে দেওয়া হয়,
যাতে তিনি চিরকাল ভারতের মাটির সাথে মিশে থাকতে পারেন। নেহরু এখন নেই, কিন্তু তার তৈরি করা আইআইটি, ইসরো, বড় বড় বাঁধ এবং মজবুত গণতান্ত্রিক ব্যবস্থা এখনও ভারতের প্রতিটি নাগরিককে সেবা দিয়ে যাচ্ছে। তিনি একটি আধুনিক ভারতের ব্লু প্রিন্ট বা নকশা তৈরি করে দিয়েছিলেন, যা আজ ভারতকে বিশ্বের অন্যতম পরাশক্তি হতে সাহায্য করছে।